স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের 1.1 যে অধ্যায়ের সেকেন্ড পার্টটা অর্থাৎ পেজ 7 থেকে 13 তরলের ঘনত্ব এবং চাপ নিয়ে পড়াশোনা করব। দেখো, এখানে আমি একটা প্রথমে তোমাদের ছবি দেখাচ্ছি। দেখো, খেয়াল করো, এখানে একই মাপের দুটো প্লাস্টিকের বোতল নিয়ে আমি সেটাকে জল দিয়ে ভর্তি করেছি আর একটাতে নুন জল দিয়ে ভর্তি করেছি। খেয়াল করে দেখো, প্রথমটা সাধারণ জল, তারপরটা হচ্ছে গিয়ে গাঢ় নুন জল, তাই তো? এইবার একটা স্প্রিং তুলো দিয়ে উত্তোলন করলে আমরা দুটো বোতলকে আলাদাভাবে ঝুরিয়ে দেখতে পারবো যে যেটা গাঢ় নুন জল রাখা আছে সেটা বেশি ভারী হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একক আয়তনে গাঢ় নুন জলের ভর একক আয়তনে সাধারণ জলের চাইতে বেশি হয়, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? এবার দেখো, যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয়, তাই তো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো, তাহলে ঘনত্ব ইকুয়ালস টু মাস বাই ডেনসিটি। আমরা এভাবে লিখতে পারি মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। তাহলে একক আয়তন যদি হয়, তাহলে আমরা এখানে যদি ভলিউমটাকে যদি আমরা 1 ধরি, তাহলে দেখো ডি ইকুয়াল টু আমরা এম পাচ্ছি। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বস্তুর ঘনত্ব সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারি। আবার ধরো, আমরা যদি ধরি যে এখানে লিখতে পারি যে 1 লিটার জল সমান সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার বা সিসি জল, তাই তো? তাহলে 1 লিটার জল সমান যদি 1000 সিসি জল হয়, তাহলে আমরা লিখতে পারবো 1 কেজি জল সমান সমানও কিন্তু 1000 গ্রাম জল। কারণটা কি? যেহেতু জলের ক্ষেত্রে আমরা জানি জলের ডেনসিটি, এই যে জলের যে ঘনত্ব বা ডেনসিটি, সেটা কিন্তু 1 গ্রাম প্রতি সিসি, তাই তো? তাহলে যেহেতু এর মানটা, এই ডি এর মানটা যেহেতু 1 হয়, তাই তার আয়তন এবং তার ভরের মানটা সবসময় সমান থাকে। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এম ইকুয়ালস টু ভি ইন্টু ডি যেহেতু আমরা পাচ্ছি, অর্থাৎ ভর সমান সমান আয়তন ইন্টু ঘনত্ব। দেখো, আমি লিখে দিচ্ছি, ভর সমান সমান আয়তন ইন্টু ঘনত্ব যেহেতু হয়, তাহলে যেহেতু এখানে জলের ক্ষেত্রে ঘনত্বের মানটা 1, তাই জন্য তার ভর এবং আয়তনের, অর্থাৎ এই যে মান দুটো কিন্তু সমান হয়। দেখো, আয়তনের ক্ষেত্রে মান সমান হবে, দেখো, অর্থাৎ 1000 সিসি জলের ভর 1000 গ্রাম হবে, কিন্তু তাদের আয়তনের এককটা কিন্তু মাথায় রাখতে হবে। সিসি মানে হচ্ছে ঘন সেন্টিমিটার এবং জি মানে হচ্ছে এখানে গ্রাম দিয়ে আমরা প্রকাশ করেছি, তাই তো? তাহলে দেখো, এখান থেকে আমরা যদি ঘনত্ব ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো এই যে ডি ইকুয়াল টু যেটা আমরা বার করেছি, ডিটা বার করতে গেলে ধরি 1000 গ্রাম যদি জল ধরি, তার 1000 সিসি তার আয়তন ধরি, তাহলে দেখো কাটাকাটি করলে 1 গ্রাম প্রতি সিসি, তাই তো? এইভাবে অ্যাকচুয়ালি আমরা ঘনত্বের ক্যালকুলেশনটা করে থাকি, জলের ঘনত্ব। ঠিক আছে? তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে এই একই রকম ধরনের যদি আমরা এক্সপেরিমেন্ট করি, আমরা যদি একটা বাটিতে কিছুটা জল নিয়ে তাতে সর্ষের তেল ওই বাটিতে ঢেলে যদি আমরা দেখি, দেখা যাবে যে সর্ষের তেল জলের উপর ভেসে থাকলো না, জল নিচে গেল। এটা কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কার ঘনত্ব বেশি বা কার ঘনত্ব কম। তাহলে জলের না সর্ষের তেলের ঘনত্ব বেশি। তাহলে এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করে বুঝতে পারবো যে 1 লিটার সর্ষের তেলের ভর কি 1 কিলোগ্রাম বেশি হবে না কম হবে। দেখা যাবে যে সর্ষের তেলের কিন্তু ঘনত্ব বেশি। আমি লিখে দিচ্ছি। তাহলে দেখো, সর্ষের তেলের ঘনত্ব যেহেতু জলের চেয়ে বেশি, তাই কিন্তু দেখা যাবে যে 1 কিলোগ্রাম মানে 1 লিটার সর্ষের তেলের ভর কিন্তু 1 কিলোগ্রামের চেয়ে একটু বেশি হবে। ঠিক আছে? এটা মাথায় রেখো, কারণ তার ঘনত্ব কিন্তু 1-এর চেয়ে বেশি হয়। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি তরলের চাপ সংক্রান্ত বিষয়। দেখো, চাপের ব্যাপারটা আমরা আগেও পড়েছি। আমরা জানি যে যে কোনো ক্ষেত্রেই চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যদি ফর্মুলা লিখি, তাহলে এফ ইকুয়ালস টু প্রেশার যদি আমরা মাপি, প্রেশারকে যদি চাপ ধরি, বল হচ্ছে এফ বাই ক্ষেত্রফল হচ্ছে এ। আমরা যে কোনো বস্তুর ক্ষেত্রে, তরল বলো বা যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতেই পারি, তাই তো? তাহলে যদি দেখা যায়, ধরো যদি আমরা লিখি যে কোনো একটা গামলায় মনে করো 10 কেজি জল রয়েছে। ঠিক আছে? আমি লিখছি,
তাহলে এবং ধরো যদি গামলার ক্ষেত্রফলটা 0.25 বর্গ মিটার হয়, এই যে 10 কেজি জলের জন্য যে বলটা সৃষ্টি হবে সেই বলের পরিমাণটা যেটা গামলায় সৃষ্টি হবে তার জন্য আমি চাপটা ক্যালকুলেশন করি। তাহলে চাপের মানটা কত হবে দেখো স্টুডেন্টস, তাহলে এফটা এখানে কত হবে আমার 10 কেজি এবং 10 কেজি জলের ভর হলো তার এফটা হবে তাকে 9.8 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা আগের ভিডিওতে পড়ে এসেছি ডাব্লিউ ইকুয়ালস টু এফ হয় আর ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি হয়, তাই তো আমরা এগুলো আগের ভিডিওতে কিন্তু দেখে এসেছি। তাহলে দেখো এই যে এম ইন্টু জি এর মানটা, এম হচ্ছে 10 কেজি এবং জি এর মানটা হচ্ছে 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, এবং তলায় দেখো এটাকে আমরা এই যে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে যে এর মানটা 0.25 দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, এটা ক্যালকুলেশন করলে আমরা মানটা মোটামুটি 392 দেখো এত নিউটন প্রতি বর্গ মিটার আমার ক্যালকুলেশন করলে আসছে। তাহলে এইটা হচ্ছে আমরা তাহলে জলের এই গামলাতে কোনো একটা গামলার মধ্যে যদি জল রাখা থাকে, সেই জল রাখা থাকলে যদি ধরি আমরা সেই গামলার ক্ষেত্রফলটা এটা ধরি এবং জল যদি 10 কেজি ভরের জল থাকে, আমরা তাই এই জলটার যে অ্যাকচুয়ালি যে প্রেশারটা দিচ্ছে গামলার ওপরে সেই প্রেশারের মানটা আমরা বার করতে পারবো এইভাবে। ঠিক আছে, এইবার ধরো এই যে নিচের ছবি অনুযায়ী দেখো একটা বড় ছড়ানো গামলা রয়েছে এবং একটা লম্বা জলের বোতল নেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো দুটোরই তলদেশে একটা করে ফুটো করা হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে যে বোতলের ফুটো দিয়ে জলটা বেশি বেগে বেরিয়ে যাচ্ছে, কিন্তু গামলার ফুটোটা দিয়ে কিন্তু জলটা খুব কাছে পড়ছে, দেখো ধীরে ধীরে বেরোচ্ছে বা কাছে পড়ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এক্ষেত্রে যে গামলার উচ্চতা দেখো যেটা দেওয়া রয়েছে স্মল এইচ, এই স্মল এইচের মানটা হচ্ছে ক্যাপিটাল এইচ বা বোতলের যে উচ্চতার চেয়ে বেশি। অর্থাৎ যদি উচ্চতা বা গভীরতার হিসেবে দেখি, যত গভীরতা বাড়বে তত জলের উপর চাপ বাড়বে, তাই তো? তাই জন্য জলটা দেখো বেশি দূরে ছিটকে গিয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমরা এখান থেকে বুঝতে পারবো জলটা কোন ক্ষেত্রে বেশি দূরে যাবে এবং কোন জলের ক্ষেত্রে বেশি চাপটা রয়েছে। আচ্ছা, এরপর দেখো আমি আরেকটা ছবি দেখিয়েছি। এইখানে দেখো এইখানে একটা বোতলের দেখো একই জায়গায় দেখো 3-4টে ফুটো করা রয়েছে। দেখো খুব ভালো করে দেখো, একই জায়গায় দেখো 3-4টে ফুটো করা রয়েছে এবং খেয়াল করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই প্লাস্টিক বোতলের 3-4টে ফুটো দিয়ে যখন জল বেরোচ্ছে প্রত্যেকটা জলই কিন্তু সমান দূরত্বে বেরোচ্ছে। অর্থাৎ আমরা একই বিন্দুতে মানে একই পয়েন্টে ধরে নিতে পারি, অর্থাৎ যে তার চাপ কিন্তু সমানভাবে ক্রিয়া করছে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আমি জলটা যখন উপর থেকে নেমে আসে দেখো প্রত্যেকটা জলই দেখো সমান দূরত্বে পড়ছে। তাহলে এই পরীক্ষাটা থেকে আমরা কী বুঝতে পারলাম? সেটা হচ্ছে কোনো স্থানে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, তাই তো? আচ্ছা, এরকমই আরেকটা ছবি দেখাচ্ছি। এই ছবিটার ক্ষেত্রে দেখো একটা তরলের ক্ষেত্রে আমি প্লাস্টিক বোতলটাকে দেখো ভিন্ন ভিন্ন জায়গায় দেখো ওপর থেকে নিচে অবধি ভিন্ন ভিন্ন জায়গায় ফুটো করেছি। তাহলে দেখো সবচেয়ে উপরের ফুটো দিয়ে দেখো জলটা সবচেয়ে কাছে পড়ছে এবং সব মাঝামাঝি জায়গার ফুটোটা মাঝামাঝি দূরত্বে যাচ্ছে এবং সবচেয়ে নিচেরটা সবচেয়ে দূরে যাচ্ছে। কারণ কি? এক্ষেত্রেও একই এক্সপেরিমেন্ট আমরা বলতে পারি, উচ্চতা বাড়ার সাথে সাথে যেটা গভীরতা বাড়ছে দেখো জলটা সবচেয়ে বেশি প্রেশার পড়ছে বলে বেশি দূরে চলে যাচ্ছে, যার দেখো গভীরতা কম তার জলটা সবচেয়ে কাছে পড়ছে। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারি তরলের কোনো স্থানে উচ্চতা বাড়ার সাথে সাথে তার গভীরতাটাও চাপটাও বেড়ে যায়, তাই তো? আচ্ছা, এরপর দেখো এই যে ছবিটা দেখানো রয়েছে দেখো এখানে দেখো খেয়াল করে দেখো একটা বোতলে শুধুমাত্র জল আর একটা বোতলে দেখো গাঢ় নুন জল রেখে আমরা এই এক্সপেরিমেন্টটা করেছি। সেই বোতলের সঙ্গে প্লাস্টিক নলযুক্ত বাহুতে একটাতে কেরোসিন স্তম্ভের যেটাতে উচ্চতা দেখা যাচ্ছে চেক করে, যেখানে কিনা প্রেশার মাপা হচ্ছে, সেখানে দেখলে আমরা বুঝতে পারবো যে দুটো বোতলেই ছিদ্র থেকে তরলের উচ্চতা একই থাকছে, তাই তো? দেখো তরলের উচ্চতা দেখো দুটো বোতলকে ছিদ্র করে দেওয়া হয়েছে, কিন্তু দেখো দেখা যাবে যে ক্ষেত্রে গাঢ় নুন জলটা দেওয়া রয়েছে সেক্ষেত্রে চাপটা কিন্তু বেশি মাপা হচ্ছে। তাহলে গাঢ় নুন জলের ক্ষেত্রে চাপটা বেশি আসছে কেন? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি জলের যদি ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু চাপটাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি কি জানতে পারলাম? তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর হচ্ছে গিয়ে তার উচ্চতা, 2 নম্বর হচ্ছে তার ঘনত্ব, তাই তো? আর কিছুটা পরিমাণ অভিকর্ষজ ত্বরণের উপরও নির্ভর করে থাকে। ঠিক আছে, এইবার দেখো এই যে পরীক্ষাটা আমি তোমাদের করে দেখিয়েছি, এখানে একটা সুন্দর ছবি এঁকেছি। দেখো এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পারি তরলের প্রবাহটা কোন দিকে যাবে, তাই তো? চাপ দিয়েই
ঠিক করা হবে তরলের প্রবাহের অভিমুখ। এই যে দেখো আমি লিখে দিয়েছি, চাপ দিয়েই তরলের প্রবাহের অভিমুখটা নির্দিষ্ট করা হবে, অর্থাৎ তরল কোন দিক থেকে কোন দিকে যাবে। দেখো এইখানে আমরা যে দেখতে পাচ্ছি, দেখো এখানে তরলটা কিন্তু দেখো ছোট জায়গা, এখানে কিন্তু তরলটা কম রয়েছে। আমরা যদি এই জায়গাটা ধরি, দেখো এই যে পাত্র এটাতে, আর দেখো পাত্র বি যেটা, দেখো এটা তরলের পরিমাণটা বেশি রয়েছে, চড়া পাত্র, এখানে একটা স্টপ কক দিয়ে আটকানো রয়েছে, তরলটা যাতে এদিক থেকে এদিকে না চলে আসে। এই স্টপ ককের ছিপি যদি আমরা ঘুরিয়ে দিয়ে খুলে দিই, তাহলে তরলের পরিমাণটা কিন্তু নির্ভর করবে না যে তরলের পরিমাণ কোথায় আছে তার উপর নির্ভর করবে না, তরল নির্ভর করবে চাপটা কার উপর বেশি পড়ছে। এইখানে খেয়াল করে দেখো তরলটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আমরা যদি এইটা খুলে দিই, তরলটা হয় এদিক থেকে এদিকে আসবে অথবা এদিক থেকে এদিকে আসবে। তাহলে তরলের প্রবাহের অভিমুখটা কোন দিকে হচ্ছে এবং কখন এই অভিমুখ তরলের বন্ধ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাকে নির্ধারণ করে জানতে হবে। এটা আমরা বিভিন্ন রকম ঘটনার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। এই যে তরলের উচ্চতা যদি দুটোর ক্ষেত্রে যেহেতু দেখো সমান নেই, দেখো এই ক্ষেত্রে তরলের উচ্চতাটা বেশি, দেখো এই ক্ষেত্রে তরলের উচ্চতাটা কম, তাহলে যে ক্ষেত্রে তরলের উচ্চতাটা বেশি, অর্থাৎ এইখানে উচ্চতাটা যেহেতু বেশি রয়েছে, তাহলে তরল কিন্তু এখানে পরিমাণে কম থাকা সত্ত্বেও, ভালো করে শোনো, তরল কিন্তু এই স্টপ কক খুলে দিলে এ থেকে বি এর দিকে যাবে, এদিকে আসবে না, এটা হবে না, এইটাই হবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু উচ্চতাটা বেশি আর এখানে দেখো যেহেতু উচ্চতাটা কম, অর্থাৎ এই উচ্চতা কম হওয়া সত্ত্বেও দেখো এখানে উচ্চতাটা বেশি দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখানে যেহেতু উচ্চতাটা কম, তাহলে তরল কিন্তু সবসময় পরিমাণ এখানে কম হওয়া সত্ত্বেও এ থেকে বি এর দিকেই যাবে। এখানে তরলের পরিমাণের উপর তরলের প্রবাহ নির্ভর করবে না, হাইট এখানে তরলের বেশি আছে, তাই এক্ষেত্রে এই মুভমেন্টটা হবে। ঠিক এরকমই একটা ছবি তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো ভিন্ন ভিন্ন তরলটা রাখা রয়েছে, মানে বিভিন্ন রকম ধরনের শেপ তাদের, এই প্রত্যেকটা শেপের মধ্যে তাহলে দেখো এখানে এক একটা নলে তরলের পরিমাণ এক এক রকম, প্রত্যেকটা নলের শেপ দেখো এক এক রকম, যা প্রত্যেকটা নলের আকৃতি আকার আলাদা হওয়ার জন্যে প্রত্যেকটা নলে তরলের উচ্চতা কিন্তু দেখো খেয়াল করে দেখো একই আছে। তাহলে এক্ষেত্রে তরলগুলোর উচ্চতা একই আছে কেন? এটাকে বলা হয় জলের সমোচ্চশীলতা ধর্ম। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে জলের চাপ সমানভাবে সমস্ত পাত্রে এখানে ওরা রেখে তরলটাকে প্রবাহিত করে একই উচ্চতা বজায় রেখেছে, এবং একই উচ্চতা বজায় রাখার জন্য তাহলে এক্ষেত্রে তরলটা উচ্চতা সব ক্ষেত্রে সমান থাকার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে চাপও সমান আছে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমরা আজকে এই অংশটা শেষ করে দিলাম। আমরা নেক্সট দিন তোমাদেরকে বায়ুর চাপ শুরু করব, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা তাহলে দেখে নাও, আমি কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আগের দিনের যে চ্যাপ্টারটা ফার্স্ট পার্টটা থেকে কয়েকটা কোশ্চেন দেওয়া বাকি ছিল, ঘর্ষণের অংশ থেকে। বস্তুর বলের পরিমাপ কিভাবে করা হয় তোমরা জানো, এটা হচ্ছে পি ইকুয়াল টু এম এফ, যেটা এফ ইকুয়াল টু এম এ, এটা লিখতে পারো। স্প্রিংয়ের কোন ধর্ম কাজে লাগিয়ে স্প্রিং তুলা তৈরি করা হয়? স্থিতিশীল ও গতিশীল ঘর্ষণ বলতে কি বোঝো? ঘর্ষণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ঘনত্ব কাকে বলে? তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? আর দুটো শূন্যস্থান পূরণ দিয়েছি, করে রাখবে। শূন্যস্থানে তরলের চাপ ড্যাশ ক্রিয়া করে, এটা হবে সমানভাবে ক্রিয়া করে, এবং গভীরতা বাড়লে তরলের চাপ ড্যাশ বাড়ে বা বৃদ্ধি পায়। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এই পার্টটা যে শেষ হয়ে গেল, আমরা নেক্সট দিন বায়ুর চাপ থেকে পড়ব। ঠিক আছে।